বাংলায় বলে চোরের মায়ের বড় গলা, আর হিন্দিতে বলে উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে। মানে হচ্ছে যে যে অন্যায় করেছে সেই একেবারে গলা ছেড়ে চিৎকার করছে যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় ঠেকাতে হবে, এরকম আর কি। এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, বিদেশি ভোটার ঢুকিয়েছে প্রথমে সিপিএম এবং তারপরে তৃণমূল। এটাই বড় কথা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাও হচ্ছে যেই চোরের মায়ের বড় গলা। এই পশ্চিমবঙ্গে আজকের দিনে সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেত্রীর নাম হচ্ছে বিজেপির দায়িত্বে যে লোকটিকে রাখা হয়েছিল। তার মতন এরকম অর্থলোলুপ এবং নারী লোলুপ লোক আমি খুব কম দেখেছি। ঘুষ দিয়ে ব্ল্যাকমেল করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে বিজেপির পক্ষে লড়াই সম্ভব ছিল না। দড়ি টড়ি কিনে রাখুন, যা করবার করতে হবে, মঞ্চ তৈরি করে রাখুন। আর দেখে যা মনে হচ্ছে যে ওই প্রতিবাদের চাঁদটা কোনোদিন পূর্ণিমার চাঁদের আকার ধারণ করবে, তখন টের পাবে। যে শুনে আমার একটা প্রবাদের কথা মনে হচ্ছে, সেটা বাংলাতেও আছে, হিন্দিতেও আছে। বাংলায় বলে চোরের মায়ের বড় গলা, আর হিন্দিতে বলে উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে। মানে হচ্ছে যে যে অন্যায় করেছে সেই একেবারে গলা ছেড়ে চিৎকার করছে যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় ঠেকাতে হবে, এরকম আর কি। এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, বিদেশি ভোটার ঢুকিয়েছে প্রথমে সিপিএম এবং তারপরে তৃণমূল। এরা কিছুদিন আগে আমি একটা টিভিতে দেখছিলাম, কি কোনটা আমি ঠিক মনে করতে পারছি না, একজন তৃণমূলের একটা কোনো খুচরো নেত্রী আর কি, সে বলছে যে আপনারা আসুন, যে ওই মানে একটা মুসলমান প্রধান অঞ্চলে, সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। তাদের বলছে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা এসে নাম টাম লেখান, নাহলে ঝামেলা হয়ে যাবে পরে, আপনারা সবাই এসে নাম লেখান। অর্থাৎ এই যে বাংলাদেশ থেকে আসা যত মুসলমান অনুপ্রবেশকারী আছে তাদের নাম লেখাবার জন্য, তাদের ভোটারের তালিকায় ঢোকাবার জন্য প্রাণপণ চেষ্টা। তৃণমূলে তো মমতার ইচ্ছে ছাড়া কিছু হয় না, এটা অবশ্যই মমতার ইচ্ছেতে হয়েছে। তারপরে সেটাকে উল্টে দেওয়ার জন্য বলছে পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, রাজস্থান থেকে লোক চলে এসছে, তাদের ভুয়ো ভোটার তৈরি করছে। মানে নির্জলা মিথ্যে কথা। আসলে এই নেত্রীর যে মানে ডাহা মিথ্যে কথা বলার প্রবণতাটা এতদূর চলে গেছে যে একটা অ্যাবসার্ড জায়গায় পৌঁছে গেছে। এবং এইটা আজকে বিজেপির কর্তব্য হচ্ছে এটাকে খুব পরিষ্কার করে খোলসা করে দেওয়া। নরম ভাষায় বললে হবে না। নেত্রী যে ভাষায় বলছে, তৃণমূল নেত্রী যে ভাষায় বলছে, ঠিক সেই ভাষায় বলতে হবে এবং আরো জোর গলায় বলতে হবে। এটা করা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ স্যার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর টার্গেট বেঁধে দিয়েছেন এবং তিনি বলেছেন 215-র বেশি আসন পেতে হবে। আগে তো 215 পার করব, তারপরে অন্য কথা, তার চেয়ে বেশি হবে বই কম নয়। এবং তার সঙ্গে আরেকটা কথা বলেছেন যে খেলা হবে আবার 2026 সালে, খেলাটা আরেকটু জোরদার হবে। এবং এরপরে সেই 4টি খেলার কথা বলেছেন কিভাবে হবে। যে 1 নম্বর হলো ভোটার লিস্ট, ভুয়ো ভোটার লিস্ট সরানোর জন্য কর্মীদের সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপন করা। খেলা নম্বর 3 হচ্ছে যে সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে না আসছে সেদিকে নজর রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আর 4 নম্বর খেলা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো উপায়ে বিজেপিকে হারানো। একটা একটা করে বলে যাও, আমি জবাব দিচ্ছি। 1 নম্বর কি? 1 নম্বর খেলা হচ্ছে ভোটার লিস্ট, ভুয়ো ভোটার। আগে বললাম যে ওই উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে, চোরের মায়ের বড় গলা, এটা তারই প্রকাশ। দ্বিতীয়ত হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপন করা। সেটা খুব ভালো কথা, কারোর কোনো আপত্তি নেই। জনসংযোগ স্থাপন করুন, যত খুশি গলা ফাটিয়ে জনসংযোগ স্থাপন করুন, লোকের উপর অত্যাচার করবেন না, ভয় দেখাবেন না, এইটুকুই খালি কাম্য, আর কিছু না। তৃতীয় খেলা নম্বর 3 হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। এলাকায় ভালো কথা, সংগঠন নিজের সংগঠন শক্তিশালী করবেন, তাতে কার কি বলার না, কিন্তু এলাকায় কারা আছে তাদের উপর কড়া নজরদারি চালানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এটাই বড় কথা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাও হচ্ছে যেই চোরের মায়ের বড় গলা। এই পশ্চিমবঙ্গে আজকের দিনে সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। নির্লজ্জ ভাবে মুসলমান তোষণ করেছেন, নির্লজ্জ ভাবে মুসলমান তোষণ করেছেন।
তাদেরকে দিয়ে একটা জিনিস খালি বলছি, ওবিসি তালিকা যেটা বানিয়েছেন, সেই ওবিসি তালিকার মধ্যে এক ধার থেকে ওবিসি এর মধ্যে যেটা অতি পশ্চাৎপদ, তার মধ্যে তেরে মুসলমান ঢুকিয়েছেন, তারপর বিভিন্ন সরকারি চাকরিতে মুসলমান ঢুকিয়েছেন, মাদ্রাসায় একেবারে জলের মতন ঢেলে টাকা দিয়েছেন এবং সেই টাকা অন্য খাত থেকে কেটে নিয়ে দিয়েছেন। তার ফলে পুলিশে লোক নেই, সিভিক পুলিশ দিয়ে চালাচ্ছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই, সব টেম্পোরারি দিয়ে তা দিয়ে চালানো হচ্ছে, এইরকম আমরা দেখেছি। অতএব এই জিনিসটার মুখোশ খুলে দিতে হবে। সাম্প্রদায়িকতা যে কি জিনিস, সাম্প্রদায়িকতা যে কত ভয়াবহ জায়গায় চলে যেতে পারে, সেটা মমতা ব্যানার্জিকে না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু 4 নম্বর খেলা হচ্ছে সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে যে বিজেপিকে যে কোনো ভাবে হটিয়ে দেওয়া। না, এর মধ্যে বিজেপিকে হটিয়ে দেওয়ার চেষ্টা তো কোনো সন্দেহ না। এখন ওর একসময় খুব ইচ্ছে ছিল যে ভারতের প্রধানমন্ত্রী হবেন, এখন ব্যাপার হচ্ছে সেটার কোনো সম্ভাবনা নেই, সেটা উনিও বুঝে গেছেন। ওকে কেউ মানেও না, কেউ বিশ্বাসও করে না পশ্চিমবঙ্গের বাইরে। অন্য অনেক জায়গায় নিজের কোম্পানির দাম দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয়। সে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারিও মোতায়েন করেছেন নিজের ভাইপোকে, তার সাথে বর্তমানে লাঠালাঠি চলছে, সেটা অন্য ব্যাপার। তো সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিজেদের সর্বভারতীয় প্রমাণ করবার জন্য বিভিন্ন জায়গায়, ত্রিপুরা, মণিপুর, ইউপি, এসব জায়গায়, নানা রকম জায়গায় ক্যান্ডিডেট লড়িয়েছেন। বেশিরভাগের 100 পার করতে পারেনি, 100 পার করতে পারেনি। তার ফলে তারা ওই জামানত খুইয়ে, সেই জামানতটাও পশ্চিমবঙ্গের মানুষের ইয়ে থেকেই গেছে, ট্যাক্স থেকেই গেছে, জামানত খুইয়ে উনি পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ আছেন এবং এখন ফোঁস করছেন যে বিজেপিকে হটাতে হবে। হঠাৎ না বিজেপিকে, আপনি এত এইসব কেন্দ্রের দোষ, অমুক থেকে ইউপিতেই হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, এইসব বলে চাইছেন কেন? আপনি গিয়ে ইউপিতে গিয়ে ক্ষমতা দখল করে নিন, ভোটে দাঁড়িয়ে ক্ষমতা দখল করে নিন, কেন্দ্রে গিয়ে ক্ষমতা দখল করে নিন, ভোটে দাঁড়িয়ে, মারপিট করে নয়, ভোটে দাঁড়িয়ে। কিন্তু সর্বভারতীয় দল, সর্বভারতীয়, ঠিক যে সুরে বলা হয় দাওয়াতে ইসলাম, ঠিক সেরকম সুরে সর্বভারতীয় বলছে, সর্বভারতীয় দল যা গিয়ে দখল করে নিন। কড়া ভাষায় তোপ দেগে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির আয়ু নাকি আর 2-4 বছরের বেশি নেই, তাই বাংলা ওদের টার্গেট। আর সবাইকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে ভয়ের কি আছে, ওদের আয়ু 2-3 মাস, আমরা 5 বছর আছি। বিজেপি কি সত্যি 26-এ আসতে পারবে? এখন তো রাজ্য সভাপতি ঘোষণাও হয়নি। রাজ্য সভাপতি ঘোষণা করতে হবে, সংগঠনের ব্যাপারটা দেরি করলে চলবে না, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যদি করা হয় তাহলে 26-এ আসতে পারে, যদি না করা হয় তাহলে মা গঙ্গাই জানেন কি হবে। 2 মাসের মধ্যে আইপ্যাক নিয়ে সুরবদল। ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সমীক্ষক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে আইপ্যাকের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটার একটা ইতিহাস আছে। 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে আইপ্যাক একটা খুব খেলা খেলেছিল। সেই নির্বাচনে বিজেপির দায়িত্বে যে লোকটিকে রাখা হয়েছিল তার মতন এরকম অর্থলোলুপ এবং নারী লোলুপ লোক আমি খুব কম দেখেছি। তাকে যে কেন রাখা হয়েছিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্বই জানেন আর ঈশ্বর জানেন, কিন্তু তাদেরকে আইপ্যাক ঘুষ দিয়ে ব্ল্যাকমেল করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে বিজেপির পক্ষে লড়াই সম্ভব ছিল না। তো সম্ভবত এরকম একটা জিনিস মমতার মাথায় আছে। অভিষেক বললেন 215 আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে বাংলাকে কলুষিত করেছে বিজেপি। এর আগেও চক্রান্ত করেছে, আবারও চক্রান্ত করা শুরু করেছে। বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে, এবারেও দেবে। অভিষেক একটা ফোড়ে পিসির কোলে চড়ে রাজনীতি শিখেছে। অভিষেকের কথায় আমি কোনো গুরুত্ব দিই না, অভিষেকের পিসির কথায় অবশ্যই গুরুত্ব দিতে হবে। অভিষেকের কথায় আমি কোনো গুরুত্ব দিই না। অভিষেক এ সমস্ত লম্বা চড়া কথা বলছে কারণ অভিষেক একটা কোন রকম প্যাঁচে আছে। একটা তো যে সমস্ত কুকীর্তি করেছে এবং যার জন্য একটা মানে এর মতন হয় না,
সেই প্রতিপদে চাঁদ যেমনি অল্প করে ওঠে দেখা যায় চাঁদ উঠেছে, ঠিক সেরকম করে এখন চার্জশিটের মধ্যে অভিষেকের নামটা ঢুকেছে, সেটা দেখা যাচ্ছে। পরে সেটা কি আকারে আত্মপ্রকাশ করবে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু অভিষেক বুঝতে পারছি কিনা তাও আমি জানি না, হয়তো বুঝতে পারছি। সেই জন্য অভিষেক এরকম গলা ফাটিয়ে চেয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চার্জশিটের ব্যাপারে যখন কথা আপনি তুললেনই, তখন প্রশ্ন করি যে তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি দৃপ্ত কণ্ঠে বলছেন যে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে 2020 সালে কোভিডের সময় বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো আদালতে কোনো রকম সিবিআই বা ইডি যদি আদালতে কোনো তথ্য বা প্রমাণ দিতে পারে, বা আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সাও তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করবো। আজকেও সে এক কথা বলছে। খুব ভালো হয়েছে, দড়ি টড়ি কিনে রাখুন, দড়ি টড়ি কিনে রাখুন, যা করবার করতে হবে, মঞ্চ তৈরি করে রাখুন। আর দেখে যা মনে হচ্ছে যে ওই প্রতিপদের চাঁদটা কোনদিন পূর্ণিমার চাঁদের আকার ধারণ করবে, তখন টের পাবেন। কিন্তু সিবিআই কে তো সরাসরি তিনি চ্যালেঞ্জ করছেন, সিবিআই কে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনাদের কাছে প্রমাণ থাকলে দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গিয়েছিলাম, যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জেরা করেছে, তারপর বাঁকুড়ায় গিয়ে আবার যাত্রায় যোগদান করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন ধমকে চমকে আমাকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি, আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো, আপনাদের কাছে আত্মসমর্থন করব না। গলা কেটে নিলেও আওয়াজ বেরোবে কি করে? কি বলবেন? আপনি কিছুই ধাতুতে তৈরি না, আপনি পিসির কোলে চড়ে রাজনীতি শিখেছেন, পিসির কোলে চড়ে এখনো রাজনীতি করবার চেষ্টা করছেন, এবং তার মধ্যে পিসিকে আঘাত করবার চেষ্টা করছেন। আমরা কি জানি না আপনার সঙ্গে পিসির কি সম্পর্ক? খুব ভালো জানি। কিন্তু আপনি এগুলো যে করছেন, এগুলো করে একদিকে নিজের পিসির প্রতি নিজের আনুগত্য দেখাচ্ছেন, আবার অন্যদিকে দেখাচ্ছেন আপনি কত বড় লাট সাহেব, আপনি কারুর তোয়াক্কা করেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে একটা লজ্জার বিষয় দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চের ওপরে দাঁড়িয়ে বলছেন যে দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের কিন্তু আমি চিহ্নিত করেছিলাম, এবারও বেইমানদের লেজে গোবরে করার দায়িত্বটা আমি নিলাম। হোয়াটসঅ্যাপে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান, রাস্তায় নেমে কাজ করতে হবে। অর্থাৎ বুঝিয়ে দিলেন পরিকল্পনা মাফিক কেউ তৃণমূলকে কালিমালিপ্ত করতে চাইলে কোনোভাবেই তিনি তা বরদাস্ত করবেন না। এই কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের উপরে দাঁড়িয়ে বলছেন, মঞ্চের নিচে তখন ছবি তুলছেন মুকুল পুত্র শুভ্রাংশু, তাও হাসি মুখে। ছেলের সামনে বাবাকে এত ভয়ঙ্কর অপমান করা হলো, কিন্তু তার কোনো লজ্জা নেই। এইসব এগুলো এমনি স্বভাবগতভাবে নির্লজ্জ এবং ইতর, এদের থেকে এর চেয়ে ভালো আচরণ কিছু আশা করা যায় না। সংবাদ মাধ্যমকে নিশানা করে অভিষেক বলছেন যে বলা হচ্ছে অভিষেক নাকি বিজেপিতে যাবেন, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ ছাড়া আর কিছু বেরোবে না। বলা হচ্ছে বাংলায় নতুন দল গড়া হবে, কিছু সংবাদ মাধ্যম ও সাংবাদিক এসব করছে। মমতার প্রতি আনুগত্য প্রমাণের চেষ্টা কি, মানে অভিষেক কি সেটাই চেষ্টা করছেন? এইসব ন্যাকামো অনেক শোনা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি শুধু হিন্দুদের বিধায়ক, হিন্দু হিতেই কাজ করব, এমন ঘোষণা করলেন অধিকারী। কে ঘোষণা করলেন? শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তো ক্ষতি কি আছে? হিন্দুরা তো এই রাজ্যে অত্যন্ত মানে অবহেলিত হয়ে এসছি। যেভাবে সরকারি চাকরিতে এবং অন্যান্য সরকারি দাক্ষিণ্যে এই 13%, 35% মুসলমান পেয়ে এসছে, তার একটা সেটাকে তো একটা কম্পেনসেট করতে হবে কোনোভাবে। তো তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যায় কি বলেছে? এই রাজ্যটা সৃষ্টি হয়েছিল হিন্দুদের জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি এই রাজ্যটা সৃষ্টি করেছিলেন হিন্দুদের জন্য, তা না হলে পুরো বাংলাই পাকিস্তানে চলে যাচ্ছিল। এখন তৃণমূলের লোকেরা হয় মাথা মোটা, নাহলে গাধা, নাহলে অজ্ঞ, তারা এসব কিছু জানে না, জানবার দরকারও নেই, তাদের দরকার খালি মুসলমান ভোট। তারা একেবারে ওই থেকে সকালবেলা থেকে লুঙ্গি পরে লাফালাফি আরম্ভ করে দেয়। তা করলে তো হবে না, লোকের আস্তে আস্তে জেনে যাবে শরীর।